স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মামলার পর্যবেক্ষণে আদালত বলেছে, শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বেগম খালেদা জিয়াকে এই মামলায় জড়ানো হয়। কানাডার কোম্পানি নাইকোকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেওয়া হয়, যাতে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ এনে ১৭ বছর আগে মামলাটি করা হয়। ২০০৭ সালে তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৫ই মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২৪ সালের ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র গঠন করে। চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করা হয়। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে বেকসুর খালাস দেন। আসামিদের মধ্যে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক হয়রানি করতেই বেগম খালেদা জিয়াকে এই মামলায় আসামি করা হয়। আজকে আইনের শাসন বিদ্যমান, আজকে আদালত স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করার সুযোগ পেয়েছে। কিভাবে একজন নির্দোষ মানুষের কাছে, নির্দোষ মানুষের উপরে তার নিজের দায়টি অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে, এটার একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আজকের এই মামলার মধ্য দিয়ে, আজকের এই রায়ের মধ্য দিয়ে। শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার জন্য বেগম খালেদা জিয়াকে এই মামলায় জড়ানোর অভিযোগ করেন আইনজীবীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগতভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল। দুদকের অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালীন বেগম খালেদা জিয়া সহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডিয়ান কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেয়। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। সরকার নিরপেক্ষতা হারালে আরও একটি নিরপেক্ষ সরকারের দরকার হবে। তবে ১/১১ এর কথা চিন্তা করে ফ্যাসিবাদ তৈরি করলে জনগণ মেনে নেবে না, এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। তার মানে কি আমরা এটা মনে করবো যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। যে কোনোভাবে বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের সাবেক সভাপতি শরীফ হাফিজুর রহমানের স্মরণ সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা হতাশ হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কালক্ষেপণ না করে দ্রুত ভোটের আয়োজনের আহ্বান জানান বিএনপির এই নেতা। এই আওয়ামী লীগ চূড়ান্তভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়েই গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য এখন খুব জরুরি হচ্ছে একটি নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন। ৪ জেলায় আজ সমাবেশ করবে বিএনপি। এর মধ্যে জামালপুরের সমাবেশ শুরু হয়েছে। নোয়াখালী, কুষ্টিয়া, কিশোরগঞ্জে সমাবেশ শুরু হবে বেলা ৩টায়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ নানা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ আজকের সমাবেশ।
নোয়াখালীর সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কুষ্টিয়ায় থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। কোনো ক্লাস পরীক্ষা হয়নি কুয়েটে। এদিকে শিক্ষার্থীদের দাবি নিয়ে সিন্ডিকেটের সভা চলছে। এদিকে দুপুর 1টার মধ্যে দাবি না মানায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়ছেন অনেক শিক্ষার্থী। সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুব দলের সহ সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করতে গিয়েছিল সাধারণ ছাত্ররা, যে দাবিগুলোর সাথে বরাবরই আমরাও একমত। এই ছাত্ররা এই দাবি জানিয়ে ফেরার সময় ছাত্রদের যারা ফর্ম বিতরণ করেছে, আমি এটা নিজে ছবি মিলিয়ে দেখিনি, যারা ফর্ম বিতরণ করেছে তাদের কারো কারো পাশ থেকে তাদেরকে উস্কানি দেয়। এই ব্যাপারে আমাদের কোনো মহলের সাথে আপাতত কোনো কথা হয়নি। আমাদের এখন শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আমাদের 6 দফা দাবি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মেনে নিতে হবে। 6 দফা বাস্তবায়নের জন্য ওনাদের টাইম দেওয়া হয়েছে বিসি এবং অথরিটিকে। যদি তারা মেনে না নেয় তখন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন এলজিআরডি এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশে আগের যে ফ্যাসিবাদী রাজনীতি ছিল সেটা যেন আর কখনোই ফিরে না আসে। মঙ্গলবার কুয়েটের হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা অস্ত্রের মহড়া দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। তদন্তের মাধ্যমে ও ফুটেজ দেখে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আওয়ামী লীগের নির্বাচন করা এখন অবান্তর উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, শুধু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার সদিচ্ছা সরকারের আছে। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত চেয়ে আপিলের রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন। বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেয়। এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন আলাদা আবেদন করেন। রিটকারী আইনজীবী জানান, 16 বছরের আইনি লড়াই আগামীকাল শেষ হবে বলে আশাবাদী তারা। সব ফর্মালিটি শেষ করার পরে এদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র পলিটিক্যাল কনসিডারেশনে। তো যাই হোক, খুশির বিষয় হলো যে আপিল বিভাগ আজকে শুনানি শেষ করেছেন এবং ইনশাআল্লাহ কালকে আমরা এটার একটা ইতিবাচক রায় পাবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী, সচিব ও আমলাসহ 6 জনকে গ্রেপ্তার দেখেছে আদালত। নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে। বুধবার সকালে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পল্টন মডেল থানার আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। এছাড়া সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে 7 দিনের রিমান্ড ও সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খানকে 5 দিনের রিমান্ডের
নেয়ার আদেশ দিয়েছে আদালত। আর মিরপুর থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ধরা হলো মোট 5 জনকে। পুলিশ বলছে গ্রেপ্তার সবাই উত্তরায় বিভিন্ন অপরাধে জড়িত এবং মাদকাসক্ত। 17 ফেব্রুয়ারি সোমবার রাত 9টা প্রকাশ্যে 2 কিশোর এক দম্পতিকে রামদা দিয়ে কোপাচ্ছে। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভয় ধরানো দৃশ্যটি। পুলিশ বলছে উত্তরা 7 নম্বর সেক্টরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল কয়েকজন। এ সময় মোটরসাইকেল এক শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। রিকশায় থাকা দম্পতি প্রতিবাদ করলে মোটরসাইকেলের 2 জন তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে প্রকাশ্যে কোপানো শুরু করে। এরপর এলাকাবাসী 2 জনকে আটক করে পুলিশে দেয়। মামলা হলে এরপরেই মূল আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। ওই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তো এই ধরনের উঠতি বয়সীরা হচ্ছে যারা মূলত হচ্ছে মাদকাসক্ত এবং ডেজার্টেড টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে 2টো রামদা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। পুলিশ বলছে গ্রেপ্তার সবাই মাদকাসক্ত আর ভাসমান অপরাধে জড়িত। জামিনে বের হয়ে এসে আবারও অপরাধে জড়াচ্ছে। এই যে ছিনতাই গ্রুপগুলি এই যে আমরা ধরেছি, আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত হচ্ছে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই হচ্ছে অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা হচ্ছে মূলত ভাসমান। এদিকে উত্তরায় নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় নিতে নারাজ পুলিশ। সমন্বয়ের ঘাটতি নেই উল্লেখ করে তাদের দাবি, প্রতিদিনই অপরাধী গ্রেপ্তার চলছে। এখানে আমার 5টা পেট্রোল একযোগে কাজ করে রাতের বেলা, তারপরেও আমরা সেটাকে বন্ধ করতে পারছি না। আমি আগেই বলেছি এটার জন্য আসলে একটা সমন্বিত এফোর্ট দরকার। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম নগরের অক্সিজেন কুরাইশ রোডের খালে চলা জলাবদ্ধতা প্রকল্পের কাজে অসাবধানতায় ফেটে গেছে ওয়াসার মূল পাইপলাইন। ওয়াসার কর্মকর্তারা বলছেন রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্প থেকে প্রতিদিন 14 কোটি লিটার পানি সরবরাহ হয় এই পাইপলাইনে। নগরীর আগ্রাবাদ, হালিশহর, দেওয়ানহাট, ওয়াসা, লালখান বাজার সহ নগরীর অর্ধেক এলাকায় এই মুহূর্তে নগরের অক্সিজেনে পানি সঞ্চালন লাইনের সংস্কার কাজ চলমান রয়েছে। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক, তার কাছ থেকে জানবো বিস্তারিত। মুজিব, এই ওয়াসা লাইন কাজ করতে গিয়ে যে ফেটে যাওয়ার কোনো ভোগান্তি তৈরি হয়েছে কিনা, আর এখন তো সংস্কার কাজ চলছে, সংস্কার কাজ শেষ হতে কত সময় লাগতে পারে, সব মিলে জানাবেন। এটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যেই অক্সিজেন এলাকা এবং এই এলাকায় যে কুয়াইশ যে এলাকাটি রয়েছে সেখানে মামুন শাহী খাল, মূলত সেই খালেই চট্টগ্রামের যে জলাবদ্ধতা প্রকল্প সেই প্রকল্পের কাজ চলছিল এবং সেই প্রকল্পে কাজ চলার সময় ঠিকাদারদের এক প্রকার অসাবধানতায় ওয়াসার পানি সঞ্চালন লাইনের যে মূল লাইনটি, অর্থাৎ আপনি জানেন যে চট্টগ্রামে রাঙ্গুনিয়ার 2টি ফেজ 1 এবং ফেজ 2 দুটি প্রকল্প থেকে চট্টগ্রাম শহরে মোটা দাগে পানি সরবরাহ করা হয় প্রায় 14 কোটি লিটার এবং এই যে মূল লাইনটি সেই মূল লাইনটি দিয়ে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, লালখান বাজার, চকবাজার, আন্দরকিল্লা এই জায়গাগুলোতে জামালখান সহ বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হতো। গত পরশু মূলত এই লাইনটি ফেটে যায়। 14 ইঞ্চি প্রশস্তের এই পাইপের একটি জায়গায় ফাটল সৃষ্টি হয় এবং সেই ফাটল সৃষ্টি হওয়ার ফলে মূলত প্রায় 14 কোটি লিটার যে পানি সঞ্চালন হতো এই লাইন দিয়ে সেটি এখন বন্ধ রয়েছে, ফলে ভোগান্তি তো আছেই। এবং যে কর্মকর্তারা যেটি বলছেন যে এই জায়গাটিতে মূল যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে পানি সরবরাহ যে লাইনটি সেটি বন্ধ করা এক ধরনের চ্যালেঞ্জ ছিল, সেটি তারা পেরেছেন। এখন সংস্কারের যে কাজটি সেটি তারা 24 ঘন্টা ওয়াসার কর্মকর্তারা, পাশাপাশি জলাবদ্ধতা নিরসন প্রকল্পে যারা কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও এখানে সহযোগিতা করছেন, পাশাপাশি জলাবদ্ধতা প্রকল্পে যারা আছেন ওয়াসার কর্মচারী সহ ওয়াসার ইঞ্জিনিয়াররা সহ এখানে কাজ করছেন। তারা বলছেন যে নগরবাসীর দুর্ভোগ লাঘবের জন্য তারা চেষ্টা করছেন, তবে তাদেরকে কিছুটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, যেহেতু এখানে এই
পাইপলাইনে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আসলে কাজ হয়েছে সেগুলোই বিদেশি মানের উন্নতি প্রযুক্তির ফলে এখন এই যেখানে ত্রুটি হয়েছে বা ফেটেছে সেখানে সংস্থাপন করার জন্য বা ঠিক করার জন্য তারা উন্নত যে প্রযুক্তি সেগুলো তারা সন্ধান করছেন। তবে কবে নাগাদ সেটি ঠিক হবে সেটি নিয়ে আসলে সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা এখনও জানতে পারিনি। কাজ চলছে, তারা শীঘ্রই সেটি সমাধানের আসলে আশ্বাস শুধুই দিচ্ছেন। সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। ধন্যবাদ মুজিব। 1.5 মাস চলে গেছে, এখনও সব শিক্ষার্থী পায়নি বিনামূল্যের সব পাঠ্য বই। এখনও বাকি 9.25 কোটি বই ছাপানোর কাজ, আর মাঠ পর্যায়ে বিতরণ বাকি 13 কোটির বেশি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির দাবি, দেরিতে বই ছাপার কাজ শুরু বাধায় শ্রমিক সংকট এবং ছাপাখানার অসহযোগিতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের দরপত্র বাতিল করে পুনরায় টেন্ডার দিয়ে শুরু হয় বিনামূল্যের বই ছাপার প্রক্রিয়া। এরই মধ্যে বিতর্কিত নতুন কারিকুলাম বাতিল করে বহু পাঠ্যপুস্তকে হয় ব্যাপক পরিমার্জন। এসব প্রক্রিয়া শেষ করে বই ছাপানোর চূড়ান্ত কার্যক্রম শুরু হতে দেরি হলেও জানুয়ারিতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টার কথা বলে আসছিল এনসিটিবি, কিন্তু সেই চেষ্টায় সফল হতে পারেনি সংস্থাটি। পরিসংখ্যানে দেখা গেছে এবার সব মিলিয়ে 40 কোটি 15 লাখ বই ছাপানোর কথা, যার মধ্যে এখনও ছাপানো বাকি প্রায় 9 কোটি 24 লাখ বই, আর মোট বিতরণ বাকি 13 কোটি 82 লাখের বেশি। প্রাথমিক ও প্রাক প্রাথমিকের 9 কোটি 19 লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে 8 কোটি 87 লাখের বেশি বই, বিতরণ হয়েছে প্রায় 8.5 কোটি। এখনও 32 লাখ 19 হাজার বই ছাপানো বাকি, আর বিতরণ বাকি প্রায় 73 লাখ বই। মাধ্যমিকের মোট 30 কোটি 96 লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে 22 কোটির কিছু বেশি বই, আর বিতরণ হয়েছে 18 কোটির কাছাকাছি। এখনও ছাপানো বাকি প্রায় 9 কোটি বই এবং বিতরণ বাকি প্রায় 13 কোটি 10 লাখ বই। এনসিটিবি বলছে, বই ছাপানো ও বিতরণে দেরি হবার পেছনে অনেক ছাপাখানা মালিকের অসহযোগিতা সহ নানা কারণ দায়ী। প্রিন্টারদের একটা চক্র কাজ করেছে, ইতিমধ্যেই তারা ধরাও পড়েছে যে মার্চের 25 তারিখে সকল বই দেওয়া সম্ভব হবে না। 3টি বই বাংলা, ইংরেজি, গণিত, এটিও তারা জানুয়ারি মাসের পুরোটাই লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে জানুয়ারি মাসের মধ্যে আমরা 60% বই দেওয়া হয়ে গেছে। বলা হয়েছে যত দ্রুত সম্ভব এটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, যারা সবাই সহযোগিতা করছে, কাজটা যেন দ্রুত বের হয়ে যায়। বাকি থাকা বই অগ্রাধিকার ভিত্তিতে ছাপিয়ে বেশি গুরুত্বপূর্ণ বই এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলছে এনসিটিবি। প্রয়োজনীয় বইগুলি ছাপা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে। বড়জোর 5 কোটি বই এখন প্রয়োজনীয় বই, এইটা আমাদের ছাপতে হবে এই ফেব্রুয়ারির মধ্যে এবং ছেপে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে। এটা অসম্ভব কিছুই নয়, প্রিন্টাররা চাইলেই এই বইগুলো ছাপিয়ে ফেলতে পারে। প্রায় 4 কোটি বই এখনও বাধাই হওয়ার অপেক্ষায় আছে। হিসাব অনুযায়ী সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে। শূন্য পদে শিক্ষক পদায়ন এবং যেসব শিক্ষককে অন্যায়ভাবে বদলি করা হয়েছে তাদের আবার এই কলেজে ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। গত সোমবার সকালে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। 5 আগস্টের পর 3টি বিভাগের বিভাগীয় প্রধানকে সরিয়ে দিলে ওই 3টি বিভাগ একেবারে শিক্ষক শূন্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, শিক্ষক সংকট নিরসনে স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে মন্ত্রণালয়কে অবহিত করা হলেও আশ্বাস ছাড়া আর কিছু পাওয়া যায়নি। এজন্য আন্দোলনে নেমেছেন তারা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও। যুদ্ধ বন্ধ করতে না পারায় ইউক্রেনকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে মস্কো ওয়াশিংটনের বৈঠকে কিয়েভকে না রাখায় ভলোদিমির জেলেনস্কির সমালোচনার জবাবে এমন মন্তব্য ট্রাম্পের। বললেন, এই সংঘাত আরও আগেই শেষ করা যেত, একটি চুক্তি করতে পারত ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পরে কথা বলেন সংবাদ মাধ্যমে। এই বৈঠকে যুদ্ধ অবসানের দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে যুদ্ধ বন্ধে ন্যায্য, স্থায়ী এবং টেকসই চুক্তির জন্য অভিন্ন ভিত্তির জন্য ছাড় দিতে হবে সব পক্ষকে। রিয়াদে এই বৈঠকে ছিলেন না ইউক্রেন ও
ইউরোপীয় দেশগুলো। এতে ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, যা গ্রহণযোগ্য নয়। তবে এই উদ্যোগকে স্বাগত জানাই, তবে কোনো কাকতালীয় ঘটনা চাই না। জেলেনস্কির এমন প্রতিক্রিয়ায় হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ করতে না পারায় দুষলেন ইউক্রেনকে। আমি শুনেছি তারা হতাশ হয়েছে। ঠিক আছে, 3 বছর ধরে তাদের জন্য সুযোগ খোলা ছিল, খুব সহজেই যুদ্ধ বন্ধ করা যেত। ইউক্রেনে রাশিয়া পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার পর থেকে সৌদি আরবের রিয়াদে রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক হলো। এ নিয়ে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। এবার গাড়ি আমদানির উপর প্রায় 25% শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজ বাসভবন মার-লাগোতে সাংবাদিকদের এই ইঙ্গিত দেন তিনি। ফার্মাসিউটিক্যালস পণ্য ও সেমিকন্ডাক্টরেও একই ধরনের শুল্ক আরোপ করা হতে পারে বলেও জানান তিনি। আগামী 2 এপ্রিল থেকে অটোমোবাইলসের উপর শুল্ক আরোপ করা হতে পারে। তবে ওষুধ ও সেমিকন্ডাক্টর পণ্যে শুল্ক ঠিক কবে থেকে শুরু হবে তা নির্দিষ্ট করে বলেননি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ব্যবস্থা ঢেলে সাজাতে এই পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সব অ্যাটর্নিকে বরখাস্তের আদেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই আদেশ দেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, গত 4 বছরে মার্কিন বিচার বিভাগের এতটাই রাজনীতিকরণ হয়েছে যা আগে কখনো হয়নি। এ কারণে বাইডেন আমলে নিয়োগ পাওয়া বাকি সব অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই স্বর্ণযুগে অবশ্য একটি স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকতে হবে, যা শুরু হলো বলেও উল্লেখ করেন ট্রাম্প। গেল বছরের নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেনের আমলে নিয়োগ দেয়া কয়েকজন অ্যাটর্নি পদত্যাগ করেন। ট্রাম্পের অভিযোগ, বাইডেনের নেতৃত্বাধীন বিচার বিভাগ তাকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করেছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে বা নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক বিশেষ পরামর্শক জ্যাক স্মিথের কার্যালয়ের সদস্যরাও রয়েছেন। পাকিস্তানের সন্ত্রাসী হামলায় 7 জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বেলুচিস্তান প্রদেশের বারখান জেলায় এই হামলা চালানো হয়। লাহোর যাওয়ার পথে বারখান জেলায় যাত্রীবাহী এক বাসে হামলা চালায় বন্দুকধারীদের একটি দল। 7 যাত্রীকে জোরপূর্বক নামিয়ে গুলি করা হয়। নিহতদের সবাই পাঞ্জাবের বাসিন্দা। হামলার দায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত ও কমপক্ষে 11 জন আহত হয়েছেন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বেশ কিছুক্ষণ ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। নরসিংদীর শিবপুরে কাপড় ব্যবসায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনা জানতে পেরে তার মা বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাংসা ইউনিয়নে এই ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে। ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর সীমান্তে সোমবার রাতে কয়েকটি অস্থায়ী পোস্ট স্থাপন করেছে বিএসএফ। অন্যদিকে মুহুরী নদী সংলগ্ন বল্লার মুখায় বাংলাদেশের পক্ষ থেকে বেড়িবাঁধ পুনর্নির্মাণ নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বিজিবি বিএসএফ এর মধ্যে। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে দিনাজপুরে হয়ে গেল মিনি ম্যারাথন প্রতিযোগিতা। সকালে দিনাজপুর 0 পয়েন্ট বড় ময়দান থেকে ম্যারাথন শুরু হয়ে প্রায় 8 কিলোমিটার দূরে রামসাগর ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। 2 শতাধিক তরুণ এই ম্যারাথনে অংশ নেয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।